তাহলে শুরু করি আমরা। হ্যাঁ, সময় তো খুব স্বল্প। গতকালকে আমরা মোটামুটি অর্ধেক শেষ, আজকে বাকিটুকু শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে ধারা 31 31-এ কি আছে? দলিল সংশোধনের ক্ষমতা। একটা দলিল কখন সংশোধন করা যায়? কয়টা ক্ষেত্রে দলিল সংশোধন করা যায়? গ্রাউন্ডসগুলো কি? দলিল সংশোধনের শর্ত হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে দলিলে যদি প্রতারণা, উভয় পক্ষ থেকে ভুল এবং এই কারণে দলিলের প্রকৃত উদ্দেশ্য কি হয়? ব্যাহত হয়। এই 3টা গ্রাউন্ডস যদি থাকে তাহলে দলিল সংশোধনের জন্য মামলা করে প্রতিকার পাওয়া যায়। প্রতারণা, ভুল আর দলিলের প্রকৃত উদ্দেশ্য ব্যক্ত না হওয়া। কোনো পক্ষের প্রতারণা, উভয় পক্ষের ভুলটা উভয় পক্ষের হইতে হবে, উভয় পক্ষের ভুল, দলিলের প্রকৃত উদ্দেশ্য ব্যক্ত না হওয়া। এই 3টা গ্রাউন্ডসের কারণে একটা দলিল সংশোধন করা যেতে পারে। তাহলে এই দলিল সংশোধনের আবেদনকারী কে দলিল সংশোধনের আবেদন করতে পারে? যে কোনো পক্ষ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। দলিল সংশোধনের মামলা দায়েরের তামাদি কত? 3 বছর। অনুচ্ছেদ তামাদি আইনের অনুচ্ছেদ 95-96। এটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, কিন্তু শর্ত হচ্ছে কি, তৃতীয় পক্ষের অধিকারে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। মূল্যের বিনিময়ে সরল বিশ্বাসে কোনো সুবিধা অর্জন করে থাকলে তৃতীয় পক্ষের সেই সুবিধায় হস্তক্ষেপ করা যাবে না। পাইছেন? সব ক্লিয়ার? হ্যাঁ, উভয় পক্ষের ভুল। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে আমরা বলি যে কোনো পক্ষের প্রতারণা বা উভয় পক্ষের ভুলের কারণে কোনো লিখিত চুক্তি বা কোনো লিখিত দলিলে আসল উদ্দেশ্য ব্যক্ত না হলে, আসল উদ্দেশ্য যে কোনো পক্ষের বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধির আবেদনক্রমে তৃতীয় ব্যক্তি যদি মূল্যের বিনিময়ে সরল বিশ্বাসে কোনো অধিকার অর্জন করে থাকে, ওইখানে হস্তক্ষেপ না করে আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে দলিল সংশোধন করতে পারে। ক্লিয়ার? দলিল সংশোধনের তামাদি 3 বছর। আর্টিকেল 95-96। এখানে আবেদনকারী হচ্ছে কে? যে কোনো পক্ষ বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। আর কোর্ট ফি হচ্ছে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। তাহলে আবার বলেন দলিল সংশোধন। এখান থেকে ইনশাল্লাহ কোয়েশ্চেন আসবে। দলিল সংশোধন তো বার কাউন্সিলে দেখা যায় হুবহু টাইটেল থেকে, সেকশনের শিরোনাম থেকে কোয়েশ্চেন চলে আসে। তো এখানে যে এই শিরোনামটা দেওয়া আছে ইংলিশে, এটা ভালো করে খেয়াল করবেন। হোয়েন ইনস্ট্রুমেন্ট মে বি রেকটিফাইড, রেকটিফাইড শব্দটা খেয়াল করবেন। অন্যান্য অপশন দিয়ে আপনাকে ঝামেলা ফেলতে পারে। আর্টিকেল 30 বলতে পারে যে 31-এ নিচের কোনটা সম্পর্কে বলা হয়েছে, রেকটিফাইড বা এরকম অন্য কোনো সিনোনিম দিয়ে দিতে পারি, কিন্তু আমি তো রেকটিফাইডই দিতে হবে আনসার, না হলে ভুল হবে। আর্টিকেল 31, তারপরে 32। এই যে দলিল সংশোধন, এই দলিল সংশোধন করবার ক্ষেত্রে আদালত তো যখন আদালত তার কার্যক্রম করা শুরু করবে তখন তার প্রিজাম্পশন কি হবে? মানে এই দলিলে আদালতের যখন কার্যক্রম শুরু হবে তখন এই পক্ষগণের উদ্দেশ্য কি ছিল এই সম্পর্কে আদালত একটা প্রিজাম্পশন করবে। আদালত ওইখানে প্রিজাম্পশন করবে যে তাদের উদ্দেশ্যটা ছিল সুবিবেচনামূলক ও ন্যায়পর, ইকুইটেবল অ্যান্ড কনসিয়েন্সাস, সুবিবেচনামূলক চুক্তি সম্পাদন করা। এটা আদালত ওইখানে, মানে আদালত যে এই চুক্তি সংশোধনের মামলা নেওয়ার পরে আদালত এই বিষয়ে অবশ্যই সন্তুষ্ট হবে যে তাদের উদ্দেশ্য ছিল এইরকম একটা চুক্তি সম্পাদন করা যেটা ইকুইটেবল, ন্যায়পর এবং সুবিবেচনামূলক।
গতবার এরকম আর্টিকেল 33 থেকে মনে হয় কোশ্চেন আসছিল, তো প্রিলিতে কোশ্চেন আসাটা অস্বাভাবিক না। 31 পরে রেখে দিলে পরে দেখা যাচ্ছে ওইখান থেকে একটা কোশ্চেন দিয়ে দিচ্ছে। তাহলে আমরা পড়লাম 32-এ কী পড়লাম? আদালত কি অনুমান করবে? আদালত অনুমান করবে যে তাদের উদ্দেশ্যটা ন্যায়পর এবং সুবিবেচনামূলক ছিল কি না। এখন এই প্রিন্সিপালস অফ রেকটিফিকেশন, এই সংশোধনের নীতিটা কি হবে? আদালত যে 33-তে বলছে প্রিন্সিপালস অফ রেকটিফিকেশন, সংশোধনের আদালত কি কি বিষয় অনুসন্ধান করবে? তখন আদালত শুধুমাত্র দলিলের ভাষা কি হইতে চাইছিল এইটার উপরে সীমাবদ্ধ থাকবে না। তাহলে দলিলের ভাষা সম্পর্কে সে অবশ্যই অনুসন্ধান করবে, সাথে সাথে আরোপ করবে দলিলটি কি অর্থে ছিল, মানে কি অর্থে প্রকাশ পাবে, উদ্দেশ্যটা এরকম কি ছিল, এবং চুক্তির বৈধ ফলাফল কি হবে সেটা কি ছিল। এই তিনটা জিনিস সে কি করবে? অনুসন্ধান করবে। প্রিন্সিপালস, সংশোধনের নীতি কততে আছে? 33। নীতিটা কি? দলিল কি অর্থে ছিল, চুক্তির বৈধ ফলাফল সম্পর্কে কি অভিপ্রায় ছিল, দলিলটি কি অর্থে ছিল, বৈধ ফলাফল সম্পর্কে কি অভিপ্রায় ছিল, দলিলের ভাষা কিরূপ হতে চেয়েছিল। এই তিনটা জিনিস। কিরূপ হতে চেয়েছিল, আমি কি বুঝাইতে পারছি? সেকশনে বলতেছে যে আদালত যখন এই দলিল সংশোধনের প্রক্রিয়াটা হাতে নেবে তখন সে এই অনুসন্ধান করতে গিয়ে শুধুমাত্র দলিলের ভাষা কিরূপ হইতে চাইছিল এখানে সীমাবদ্ধ থাকবে না। সে দেখবে যে দলিলটা কি অর্থে ছিল, তার বৈধ ফলাফলটা সম্পর্কে কি অভিপ্রায় ছিল। ঠিক আছে? এখন একটা চুক্তি, একটা দলিল সংশোধন করার পরে আদালত কি সেই দলিলটাকে সুনির্দিষ্টভাবে কার্যকর করার নির্দেশ দিতে পারেন? পারেন। একটা দলিল সংশোধন করতে পারেন, এবং যদি আর্জিতে বাদী প্রার্থনা করে যে সংশোধন করে ওই দলিলটা স্পেসিফিকভাবে পারফরমেন্স করার নির্দেশ দেওয়া হোক, তাহলে আদালত ওইটাও করতে পারেন। সুনির্দিষ্টভাবে কার্যকর করতে কততে আছে? 34। তাহলে 31-এ পড়ছি আমরা কি? দলিল সংশোধন। 32-এ পড়ছি পক্ষগণের ইচ্ছা সম্পর্কে অনুমান। পক্ষগণের কি ইচ্ছা ছিল এই সম্পর্কে আদালত একটা অনুমান করবে, তদন্ত করবে যে তাদের উদ্দেশ্যটা ন্যায়পর ছিল কিনা, সুবিবেচনামূলক ছিল কিনা। 33-তে গিয়ে আমরা কি পড়তেছি? প্রিন্সিপালস অফ রেটিফিকেশন। কি করবে আদালত? শুধুমাত্র ভাষা কি হইতে চাইছিল এটার উপর সীমাবদ্ধ থাকবে না। কি কি করবে? কি অর্থে, মানে এটা দলিলটি কি অর্থে ছিল, বৈধ ফলাফল সম্পর্কে পক্ষগণের অভিপ্রায় কি ছিল সেটাও অনুসন্ধান করবেন। তারপরে ধারা 34-এ কি বলছে? একটা দলিল সংশোধন করবার পর বাদী যদি আর্জিতে প্রতিকারটা চায় যে এটা সুনির্দিষ্টভাবে কার্যকর করা হোক, তাহলে আদালত ওই রকম যদি যোগ্য হয় তাহলে সুনির্দিষ্ট কার্যকর করবার নির্দেশ দিতে পারেন। তাহলে 31-এ দলিল সংশোধন কয়টা ক্ষেত্রে হয়? শর্তটা কি? 3টা শর্ত। একটা হচ্ছে প্রতারণা, উভয় পক্ষের ভুল, তারপরে প্রকৃত উদ্দেশ্য দলিলে ব্যক্ত না হওয়া। তাইলে উভয় পক্ষের ভুল হইতে হবে, কিন্তু কোনো এক পক্ষের ভুলের কারণে দলিল সংশোধন করবার মামলা আদালত গ্রহণ করবে না। উভয় পক্ষ ভুলে থাকার কারণে যদি কোনো কিছু প্রকৃত উদ্দেশ্য ব্যাহত না হয় সেই ক্ষেত্রে আদালত এটা সংশোধন করবেন। তাহলে 31-এ মূল জিনিস যেটা তামাদি হচ্ছে 3 বছর। আর্টিকেল 95-96 আবেদন করতে পারে দলিলের যে কোনো পক্ষ বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। তৃতীয় পক্ষের অধিকারকে ক্ষতিগ্রস্ত করতে পারবে? পারবে না। সরল বিশ্বাসে মূল্যের বিনিময়ে কেউ যদি ওই সম্পত্তিতে অধিকার অর্জন করে তাহলে ওই অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত অন্যের এই প্রকৃত সরল বিশ্বাসে অর্জিত অধিকারে হস্তক্ষেপ না করে সংশোধন করা যায় ততক্ষণ পর্যন্ত আদালত করতে পারে। তাহলে দলিল সংশোধন গেল। দলিল বাতিল আমরা 34 পর্যন্ত পড়ছি, এটার সাথে অপোজিট রিলেটেড 39 আমরা পরে পড়ব 35। দলিল বাতিল, দলিল সংশোধন পড়লাম, এবার দলিল বাতিল। কখন আদালত দলিল বাতিল করতে পারে? তাহলে আর্টিকেল ধারা 39-এ যেই শিরোনামটা আছে খেয়াল করেন, ক্যান্সেলেশন। When cancellation may be
ordered. When cancellation may be ordered. আবার ধারা 35 চুক্তি বাতিলের কথা বলা আছে। তো ওইখানে আর্টিকেলে কি বলা আছে, মানে শিরোনামে কি বলা আছে? রিসেশন, when recession may be adjust, ওইখানে বলা আছে রিসেশন শব্দটা, আর 39-এ বলা আছে ক্যান্সেলেশন। এই জিনিসটা খেয়াল করবেন। তাহলে 39-এ আমরা ক্যান্সেলেশন পড়তেছি, দলিল ক্যান্সেল হবে কখন? দলিল বাতিল করবার জন্য, ক্যান্সেল করবার জন্য আবেদন করতে পারে কে? ক্যান্সেল করবার জন্য আবেদন করতে পারে যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি যার জন্য দলিলটা ক্ষতিকর, যে কোনো ব্যক্তি যার জন্য দলিলটা ক্ষতিকর সেই দলিল বাতিল করবার জন্য আবেদন করতে পারে। কয়টি কারণে দলিল বাতিলের আবেদন করা যায়? দুইটি কারণে। একটা হচ্ছে দলিলটি বাতিল, দলিলটি বাতিল, বাতিলযোগ্য, বাতিল বা বাতিলযোগ্য, এটা হচ্ছে প্রথম। দুইটাকে আমরা একটা হিসাবে ধরতেছি, দলিলটি বাতিল বা বাতিলযোগ্য। যেটা ভয়েড আর ভয়েডেবল, দলিলটি বাতিল বা বাতিলযোগ্য। তারপরে দলিলটি বাতিল করা না হলে বাদীর গুরুতর ক্ষতির আশঙ্কা থেকে যায়। দলিলটি যদি বাতিল করা না হয় তাহলে বাদীর গুরুতর ক্ষতির আশঙ্কা থেকে যায়, গুরুতর ক্ষতির আশঙ্কা, গুরুতর ক্ষতির আশঙ্কা থেকে যায়। তাহলে আমরা বললাম যে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য। দলিলটি বাতিল করা না হলে, অর্থাৎ অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দিলে বাদীর গুরুতর ক্ষতির আশঙ্কা থাকলে, গুরুতর ক্ষতির আশঙ্কা থাকলে এই দুইটা ক্ষেত্রে দলিল কি করা যায়? বাতিল করা যায়। ক্যান্সেলেশন কে আবেদন করতে পারে? ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যে কোনো ব্যক্তি যার স্বার্থে আঘাত করে সেই আবেদন করতে পারে। আমার জমি আপনারা দুইজন চুক্তি করে বিক্রি করতেছেন, ক্রয় করতেছেন, হয়তো আমি চুক্তির অংশীদার না, বাট ক্ষতিগ্রস্ত হবো কে? আমি ক্ষতিগ্রস্ত হব। তাহলে দলিল বাতিল করবার তামাদি হচ্ছে আর্টিকেল 91, 3 বছর। ঠিক আছে, হ্যাঁ 39-এ দলিল বাতিলের তামাদি 3 বছর। তামাদি আইনের আর্টিকেল 91, আমাদের আইনের আর্টিকেল 91। তামাদি আইন থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে এগুলো এইসব আইনের সাথে রিলেটেড, সেম মানে কমন কোয়েশ্চেন থেকে আসবে, কমন আর্টিকেল থেকে আসবে। তামাদি 3 বছর, কত অনুচ্ছেদ অনুযায়ী? 91 অনুচ্ছেদ অনুযায়ী। তাহলে বিষয়টা ক্লিয়ার। কয়টা ক্ষেত্রে দলিল বাতিল করা যায়? বাতিল বা বাতিলযোগ্য, বাদীর গুরুতর ক্ষতির আশঙ্কা। তাহলে এখন এই যে 39 ধারা, এখানে দেখেন সেকশনে অত্যন্ত ভালো করে খেয়াল করেন, এই সেকশনটা যেহেতু ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে আদালত কি করতে পারে? তাহলে সে তা বাতিল বা বাতিলযোগ্য ঘোষণার জন্য মামলা দায়ের করতে পারে। আচ্ছা, এবং আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে সেইরূপ রায় প্রদান করতে পারে। সেইরূপ, সে মামলা করে কি জন্য? বাতিল বা বাতিলযোগ্য ঘোষণার জন্য আদালত সেইরূপ রায় প্রদান করতে পারেন। এবং আদালত আরেকটা কাজ করতে পারেন, দলিল অর্পণ এবং বাতিলের আদেশ প্রদান করতে পারেন। দলিল অর্পণ এবং বাতিলের আদেশ প্রদান করতে পারেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যদি শিখে রাখেন, মনে রাখতে পারেন, ভালো হবে। প্রতিকার 2টা। প্রতিকার কয়টা? 2টা প্রতিকার হইতে পারে এখানে। 1 নম্বর প্রতিকার, দলিলটি বাতিল ঘোষণা। দলিল বাতিল ঘোষণা করতে পারে আদালত। হ্যাঁ 39 সেকশনে বাতিল ঘোষণা করতে পারেন। আরেকটা হচ্ছে হ্যাঁ দলিল অর্পণ এবং বাতিলের আদেশ প্রদান করতে পারেন। প্রতিকার 2টা, কখন কোনটা হবে এটা আমরা একটু দেখব। দলিল বাতিল ঘোষণা করতে পারেন
সরি বাতিল বা বাতিলযোগ্য, বাতিল বা বাতিলযোগ্য ঘোষণা করতে পারেন, দলিল অর্পণ এবং বাতিলের আদেশ প্রদান করতে পারেন। একটু ব্যাখ্যা করতেছি। একটা দলিল, যে দলিলটা শুরু হতে বাতিল, ভয়েড অ্যাব ইনিশিও, শুরু হতে বাতিল, ওই দলিলের কোনো কার্যকারিতা থাকে না। ওইটার জন্য আলাদা করে আদালত বলার প্রয়োজন নাই যে আপনি দলিল দেন, দলিল দিলে আদালত সেটা ধ্বংস করে ফেলবে, এরকম কোনো কাজের দরকার নাই। ওই দলিল আদালতে মানে আদতে কোনো দলিলই না, মানে এমন গণ্য হবে যে এটা কোনো দলিলই ছিল না, যেটা ভয়েড অ্যাব ইনিশিও। তো ওই ক্ষেত্রে শুধুমাত্র ঘোষণামূলক মামলা করলেই হয়, ঘোষণার আবেদন করলে হয়, বাতিল ঘোষণার আবেদন করলেই হয়। কখন? দলিলটি শুরু হতেই বাতিল, এবং বা যেখানে মানে যে ক্ষেত্রে বাদী ওই দলিলের পক্ষ না। আপনারা দুইজন চুক্তি করছেন, একটা জমি কিনে নিতেছেন, বিক্রি করতেছেন, কিন্তু জমিটা আমার, আমি ওই দলিলের পক্ষ না, সেক্ষেত্রে ঘোষণামূলক একটা মামলা করলেই হবে। কিন্তু আমার জমি আমার নামে একটা দলিল তৈরি করে আরেকজন ক্রয় করছে, দেখাইতেছে যে আমি বিক্রি করছি, তাহলে আমি দলিলের পক্ষ, তাহলে সেক্ষেত্রে আমাকে এই প্রতিকারটা চাইতে হবে। দলিল অর্পণ এবং বাতিলের মানে বাতিল করার, আদালতে অর্পণ করলে আদালত এই দলিলটা নষ্ট করে ফেলবে, দলিলটা বাতিল করার। আর উপরটা শুধু ঘোষণা করবে যে এই দলিলটা মানে ওই দলিলটা বাতিল, ঘোষণা, শুধু ঘোষণামূলক মামলা। তাহলে প্রতিকার কয়টা? এখন যখন দলিলের শুরু হইতে বাতিল, যেখানে বাদী দলিলের পক্ষ না, সেই ক্ষেত্রে শুধু ঘোষণামূলক মামলা করলেই হবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে এই বাতিল ঘোষণা করতে হবে এবং দলিল অর্পণ এবং বাতিল করবার আদেশ প্রদান করবার জন্য আবেদন করতে হবে। বাতিল ঘোষণা, তারপরে দলিল অর্পণ এবং বাতিল করার আদেশ প্রদানের আবেদন করতে হবে, দুইটা প্রতিকার একসাথে করতে হবে। দলিল বাতিলের ক্ষেত্রে কোর্ট ফি কি? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। কয়টা ক্ষেত্রে দলিল বাতিল করা যায়? দুইটা ক্ষেত্রে, বাতিল বা বাতিলযোগ্য গুরুতর ক্ষতির আশঙ্কা থাকলে, দলিলটা অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দিলে গুরুতর ক্ষতির আশঙ্কা থাকলে। কে আবেদন করতে পারে, মামলা করতে পারে? যে কোনো ব্যক্তি যার স্বার্থে আঘাত করে। ঠিক আছে। আর এই যে এটার তামাদি করছিলাম 3 বছর, তো শুধুমাত্র ঘোষণামূলক মামলা যদি করি 42 দ্বারাই গিয়ে দলিলটা শুধু ঘোষণা, তখন আবার 6 বছর, সরি 3 বছরই হবে। 42 দ্বারাই ঘোষণামূলক মামলার তামাদি 6 বছর, কিন্তু আমরা যখন এই দলিল বাতিলের জন্য ঘোষণা করব তখন তামাদি হয়ে যাবে 3 বছর। ঠিক আছে, বোঝা গেছে? কোশ্চেন আসলে পারা যাবে না এখান থেকে? পড়ছেন অবশ্যই, আগে আবার একটু ঝালাই করে নিলেন এই আর কি। এখন আবার সেকশনের লাস্ট পারায় কি একটা কথা বলছে, পড়ছেন কি? দলিলটা যদি রেজিস্ট্রেশন আইন 1908 অনুযায়ী রেজিস্ট্রিকৃত হয়ে থাকে, তাহলে আদালত তার ডিক্রির একটি কপি সেই অফিসারের নিকট প্রেরণ করবেন যার অফিসে এটা নিবন্ধন হয়েছিল। তিনি সেটা নিবন্ধন বহিতে লিপিবদ্ধ করবেন, ডিক্রিটা বাতিল বলে দলিলটা লিপিবদ্ধ করবেন। মানে ওই দলিলের যেই কপি আদালতে জমা থাকে না, ওইখানে বিলুপ্ত বলে লিখিবেন আর কি। আর রেজিস্ট্রি অফিসের দলিলের কপি যা থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা ক্ষেত্রেই হোক, যে প্রতিকারী দিক এই জিনিসটা করতে হবে যদি রেজিস্ট্রিকৃত হয়ে থাকে। তাহলে আমরা জানি যে, আমরা কি জানি না যে ঘোষণামূলক মামলায় কনসিকুয়েন্টাল রিলিফ চাইতে হয়, কিন্তু দলিল বাতিল ঘোষণার মামলায় যদি প্রয়োজন না হয় শুধু ঘোষণার মামলা করা যায়। দলিল বাতিল করবার প্রার্থনা না করেও ঘোষণামূলক মামলা করা যায়। তারপরে 39 পড়লাম। 40, একটা দলিলের আংশিক বাতিলযোগ্য, আংশিক কার্যকরযোগ্য, অর্থাৎ দলিলে যদি বিভিন্ন অধিকার বা বাধ্যবাধকতা, দুইটা জিনিস থাকতে পারে, অধিকারও থাকতে পারে দলিলে, আরেকজনের বাধ্যবাধকতাও থাকতে পারে, তাহলে এটা যদি কি হয়, সেপারেবল হয়, একটা কার্যকরযোগ্য আর একটা বাতিলযোগ্য এরকম হয়, তাহলে আদালত যেটা কার্যকর করা যায় সেটা কার্যকর করবার নির্দেশ দিতে
পারেন। মানে যেটা বহাল রাখা দরকার বহাল রাখতে পারেন, যেটা বাতিল করা দরকার বাতিল করতে পারেন। তাইলে এই দলিল বাতিলের ক্ষেত্রেও আদালত, আমরা বলছিলাম প্রথম দিন যে এই ইকুইটি, এটা হচ্ছে একটা মানে ন্যায়পরায়ণতার আইন, ইকুইটি ল। এই ক্ষেত্রে দেখবেন সব জায়গায় আদালত ইকুইটির প্র্যাকটিস করতেছে। তো দলিল বাতিলের ক্ষেত্রেও যে পক্ষের দলিল বিলোপ করা হয়েছে ক্ষতিপূরণ নির্দেশ দিতে পারেন আদালত, প্রয়োজন হলে 41-এ বলছে ক্ষতিপূরণ নির্দেশ দিতে পারেন। তাইলে মধ্যখানে যে সেকশন কি যেন রয়েছে আমরা পড়ছিলাম 35, চুক্তি বাতিল। কখন একটা চুক্তি বাতিল করা যাবে? বিচারপূর্বক চুক্তি বাতিলের রদের আদেশ কি আদালত দিতে বাধ্য? কে চুক্তি বাতিলের আবেদন করতে পারে? তামাদি কতদিন? এই জিনিসগুলো আমরা জেনে যাই। তাহলে কখন চুক্তি বাতিল করা যায়? রিসেশন মে বি অ্যাডজাস্ট, যখন বিচারপূর্বক চুক্তি বাতিল করা যায়। কখন? চুক্তিটি বাতিলযোগ্য বা বাদী কর্তৃক বিলোপযোগ্য, বা বাদী কর্তৃক। এখানে দেখেন আমরা যখন 39 পড়ছিলাম ওইখানে বলছে যে দলিলটা বাতিল বা বাতিলযোগ্য, আর এখানে বলতেছে চুক্তিটা বাতিল। এই কথা কিন্তু বলে নাই। চুক্তিটা যদি বাতিল হয় তাহলে ওইটাকে আর ঘোষণা করার দরকার নাই, এটা এমনিই বাতিল। তাহলে এখানে বলতেছে বাতিলযোগ্য, ভয়েডেবল, বা বাদী কর্তৃক কি বিলোপযোগ্য, টার্মিনেবল, বাদী কর্তৃক বিলোপযোগ্য। যে ক্ষেত্রে মানে মানে স্পষ্টভাবে আপাতত দৃষ্টিতে চুক্তিটা অবৈধ, আপাত দৃষ্টিতে চুক্তিটা অবৈধ, বাদীর চেয়ে বিবাদী দোষী, বাদীর চেয়ে বিবাদী দোষী, সেক্ষেত্রে চুক্তিটা বাতিল করা যায়। আবার আরেকটা গ্রাউন্ডস হচ্ছে আদালত সুনির্দিষ্ট কার্যকর করবার জন্য ডিক্রি প্রদান করেছেন, তখন ক্রেতা বা ইজারা গ্রহীতা যদি আদালতে ওই চুক্তি অনুযায়ী অর্থ প্রদান না করেন তাহলে ওই চুক্তি বাতিল করতে পারে। এক্ষেত্রে ক্রেতা বা ইজারা গ্রহীতা যদি পূর্ব থেকে সম্পত্তির দখলে থেকে থাকেন, তারা যদি কোনো সুবিধা গ্রহণ করে থাকেন, ভাড়া গ্রহণ করে থাকেন, তাহলে ওইটা প্রদানের জন্য আদালত নির্দেশ দিতে পারেন। তাহলে কি পড়ছি আমরা? কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে চুক্তি বাতিল করা যায়। কয়টা ক্ষেত্রে? চুক্তি বাতিলের আবেদন, বাতিলের শর্ত কয়টা এখানে বলছি? চুক্তিটি বাতিলযোগ্য বা বাদী কর্তৃক বিলোপযোগ্য। মুখে মুখে শিখে ফেলেন, বাতিলযোগ্য বা বাদী কর্তৃক বিলোপযোগ্য, বাদী কর্তৃক বিলোপযোগ্য। 1 নম্বর কি? চুক্তিটা বাতিলযোগ্য বা বাদী কর্তৃক বিলোপযোগ্য। বাতিলযোগ্য মানে ভয়েডেবল, আর একটা শব্দ বলছে বিলোপযোগ্য মানে টার্মিনেবল। চুক্তিটি বাতিলযোগ্য বা বাদী কর্তৃক বিলোপযোগ্য। হ্যাঁ হ্যাঁ, ভয়েডেবল, ভয়েডেবল। 2, সূক্ষ্ম বিচারে চুক্তিটি অবৈধ, আনলফুল, যেখানে বাদীর চেয়ে বিবাদীকে দোষী হয়, বাদীর চেয়ে বিবাদী বেশি দোষী বলে মনে হয়। তারপরে আদালতের নির্দেশ অনুসারে ক্রেতা বা ইজারা গ্রহীতা নির্ধারিত মূল্য পরিশোধ না করেন। আদালতের নির্দেশ অনুসারে ক্রেতা বা ইজারা গ্রহীতা নির্ধারিত মূল্য পরিশোধ যদি না করেন, এই 3টা ক্ষেত্রে কি হয়? চুক্তি বাতিল করা যায়। এখন ক্রেতা বা ইজারা গ্রহীতা মানে কি? আগে থেকেই চুক্তি করা ছিল, একটা সম্পত্তি বিক্রয় করবার অথবা ইজারা প্রদান করার চুক্তি করার কথা ছিল। এখন এই চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের জন্য আদালতে মামলা করা হয়েছে। আদালত আবার এই চুক্তি বাস্তবায়নের জন্য কি করছে? ডিক্রি দিছে। এখন ক্রেতা বা ইজারা গ্রহীতা তাদের মানে টাকা পরিশোধ করে নাই, তখন আদালত এই চুক্তিটা কি করতে পারে? বাতিল করতে পারে। এখন এই ক্রেতা বা ইজারা গ্রহীতা যদি পূর্ব থেকে সম্পত্তির দখলে থেকে থাকে বা তারা কোনো সুবিধা গ্রহণ করে থাকে, তাহলে ওইগুলা অর্পণ করবার জন্য আদালত নির্দেশ দিতে পারে। তাহলে চুক্তি বাতিলের সময়সীমা কত বছর? আর্টিকেল 114, 35 চুক্তি বাতিল 114।
চুক্তি বাতিল কি যে কোনো ব্যক্তি আবেদন করতে পারে? স্বার্থ সংশ্লিষ্ট লিখিত চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি তা বাতিল করবার জন্য মামলা দায়ের করতে পারেন। তাহলে 35-এ বলা আছে হোয়েন রিসেশন মে বি অ্যাডজাস্ট, বিচারপূর্বক কখন চুক্তি রিসেশন করা যায়। আর 39-এ বলা আছে ক্যান্সেল। ঠিক আছে, 39-এর তামাদি 3 বছর, 35-এর তামাদি 1 বছর। এই যে রিসেশন করবে 35 দ্বারা রিসেশন করবে, এই রিসেশন করবার ক্ষেত্রে আদালত কিছু মূলনীতি পালন করতে হবে, সেগুলো সামনে বলা আছে 36, 37, 38। সব দরকার নাই, কিন্তু একটু শুনে রাখা ভালো। হ্যাঁ, রিসেশন। তাহলে একটা চুক্তি যদি ভুলের কারণে বাতিল করতে চায় আদালত, শুধুমাত্র পক্ষগণের ভুলের কারণে, তাহলে যেই পক্ষের প্রতিকূলে যায় তাকে ক্ষতিপূরণ না দিয়ে আদালত কি করবে না? বাতিল করবে না। এখন 37-এ বলছে অল্টারনেটিভ প্রতিকার প্রার্থনা করা যায়। একটা চুক্তি যদি সুনির্দিষ্টভাবে কার্যকর করা না যায়, হয় আদালত সুনির্দিষ্টভাবে কার্যকর করার নির্দেশ দেবে, যদি না পারা যায় তাহলে চুক্তিটা কি করে দিবে? বাতিল করে দিবে। এটা বলছে 37। 38 রদকারী পক্ষের তরফ হতে আদালত ন্যায়পরায়ণতার দাবি করতে পারেন। তাহলে যে পক্ষের আবেদনক্রমে চুক্তি বাতিল করতেছেন সেই পক্ষকে নির্দেশ দিতে পারেন অপর পক্ষকে ক্ষতিপূরণ প্রদান করবার জন্য, ন্যায়পরায়ণতার বিচারে যদি প্রয়োজন হয় আর কি। 38 এতটুকুই। 35 ভালো করে মনে রাখেন, ইনশাল্লাহ এখান থেকে কোয়েশ্চেন আসবে। 36-7 বলে রাখলাম আর কি, যদি গতবার মনে হয় 34 থেকে কোয়েশ্চেন আসছিল, দিতেও পারে, বলা যায় না। তারপরে আমরা চলে যাই 42 ডিক্লারেটরি শুট। ঘোষণামূলক মামলা। হ্যাঁ, তাহলে ঘোষণামূলক মামলা মানে কি? ঘোষণামূলক মামলা মানে কি? যদি আপনাকে জিজ্ঞেস করে যে ঘোষণামূলক মামলা কি, আমরা কি বলতে পারি? কোন একটা অধিকারের প্রতি আমার দাবি আছে, ওই দাবিটা আমার অনুকূলে দেওয়া হবে। আইনগত চরিত্র বা সম্পত্তিতে বৈধ সত্ত্বের অধিকারী ব্যক্তি তার আইনগত চরিত্র বা বৈধ সত্ত্ব ঘোষণার জন্য যে মামলা করে তাকে বলা হয় ঘোষণামূলক মামলা, ডিক্লারেটরি শুট। তাহলে আইনগত চরিত্র বা কোনো সম্পত্তিতে বৈধ সত্ত্বের অধিকারী ব্যক্তি তার উক্ত আইনগত চরিত্র বা বৈধ সত্ত্ব ঘোষণার জন্য আদালতে যে মামলা দায়ের করেন তাকে বলা হয় ঘোষণামূলক মামলা। তাহলে এই ঘোষণামূলক মামলায় আদালত যে ডিক্রি দেয় সেটাকে বলা হয় ঘোষণামূলক ডিক্রি, ডিক্লারেটরি ডিক্রি। তো ঘোষণামূলক মামলা কয় ক্ষেত্রে প্রদান করা যায়? আমরা সেকশনে প্রদান করি ঘোষণামূলক মামলা কয় ক্ষেত্রে প্রদান করা যায়, বলে ফেলছি অলরেডি। 2টা ক্ষেত্রে প্রদান করা যায়। কয়টা ক্ষেত্রে? 2টি ক্ষেত্রে প্রদান করা যায়। 1 নম্বর কি? আইনগত চরিত্র। সম্পত্তিতে বৈধ সত্ত্ব, 2টা জিনিস থাকতে হবে। এই 2টা জিনিস থাকলে কেউ যদি এটা অস্বীকার করে অথবা অস্বীকার করবার উদ্যোগ গ্রহণ করে তাহলে ঘোষণামূলক মামলা দায়ের করা যায়। আইনগত চরিত্র, সম্পত্তিতে বৈধ সত্ত্ব। আইনগত চরিত্র মানে লিগ্যাল ক্যারেক্টার, আর হচ্ছে এনি রাইট এস টু এনি প্রপার্টি, সম্পত্তিতে বৈধ সত্ত্ব। বোঝা গেছে? এখন আইনগত চরিত্রটা অবশ্যই আইন হইতে সৃষ্ট হইতে হবে। আইন হতে, কোনো চুক্তি দ্বারা সৃষ্টি হলে হবে না।
উক্ত অধিকার দুটি অবশ্যই আমি যখন মামলা দায়ের করব তখন বিদ্যমান থাকতে হবে, ভবিষ্যতে অর্জিত হবে বা হওয়ার সম্ভাবনা আছে, এই ক্ষেত্রে মামলা দায়ের করলে চলবে না, মামলা চলবে না। তাহলে শর্ত কি বললাম? আইনগত চরিত্রটা আইন হইতে সৃষ্ট হইতে হবে। আইনগত চরিত্রটা চুক্তি হতে সৃষ্ট হলে হবে না। এই দুইটা অধিকার বা চরিত্র অবশ্যই বিদ্যমান থাকতে হবে। ভবিষ্যতের কোনো অধিকার বা সত্য বিষয়ে মামলা দায়ের করা যাবে না। তাহলে কখন ঘোষণামূলক মামলা দায়ের করা যায়? কোনো ব্যক্তির আইনগত চরিত্র বা কোনো সম্পত্তিতে তার অধিকার যদি কোনো ব্যক্তি অস্বীকার করে বা অস্বীকার করবার উদ্যোগ গ্রহণ করে, তাহলে সে আদালতে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারে যে আদালত যেন ঘোষণা করে ওই ব্যক্তি ওই চরিত্রের অধিকারী অথবা ওই সম্পত্তিতে তার বৈধ সত্ত্বের অধিকারী। আচ্ছা, এই যে ঘোষণামূলক মামলা, যেই ক্ষেত্রে ঘোষণামূলক মামলার সাথে আরও প্রতিকার প্রাপ্য, সেই ক্ষেত্রে সেই কনসিকুয়েন্টাল রিলিফ দাবি না করলে আদালত কি করবে না? আদালত ঘোষণা প্রদান করবে না। ঠিক আছে? হ্যাঁ, আমি যদি কোনো সম্পত্তিতে আমার দখলে না থাকি, ওই সম্পত্তির আমি মালিক কিন্তু আমি দখলে নাই, তখন আমি যদি ঘোষণামূলক মামলা দায়ের করি তাইলে হবে না। তখন এটার সাথে 42+8 সত্য ঘোষণা এবং খাস দখলের মামলা একসাথে, ওইটা হচ্ছে কনসিকুয়েন্টাল রিলিফ। আদালত কেন এটা করে? যেন মামলার আধিক্য নিবারণ করবার জন্য। একই বিষয় নিয়ে বারবার মামলা উদ্ভব হইলে আদালত এমনি মামলার জোর। তাহলে এই ঘোষণামূলক মামলায় কোর্ট ফি কত? 300 টাকা। সর্বনিম্ন 300 টাকা। যদি শুধুমাত্র ঘোষণামূলক মামলা হয়, যদি কনসিকুয়েন্টাল রিলিফ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে না। সেই ক্ষেত্রে অ্যাড ভলিউম কোর্ট ফি দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা মূল্যের অনুযায়ী কোর্ট ফিজ এক দিয়ে নির্ধারণ হবে, মূল্য ওই সম্পত্তির মূল্যের অনুপাতে আর কি। যদি শুধুমাত্র ঘোষণামূলক মামলা হয় তার তামাদি 6 বছর। যদি শুধুমাত্র ঘোষণামূলক মামলা হয় তার তামাদি কি হয়? কত বছর? আর্টিকেল 120। কিন্তু যদি আনুষঙ্গিক প্রতিকার থাকে, যেমন খাস দখল, তাহলে 12 বছর। তাহলে তখন তামাদি 12 বছর। শুধুমাত্র ঘোষণামূলক মামলার তামাদি 6 বছর, 120, আর্টিকেল 120। কনসিকুয়েন্টাল রিলিফ থাকলে ওইটার জন্য যতটুকু তামাদি, ওই মামলার জন্য তত তামাদি। হ্যাঁ, 120, 6 বছরের এটা 120, 120। ঘোষণার ফলাফল। ঘোষণামূলক মামলার ফলাফল কি সবার উপর প্রযোজ্য হবে? শুধুমাত্র পক্ষগণের উপর প্রযোজ্য। ঘোষণার ফলাফল শুধুমাত্র পক্ষগণের উপর, তৃতীয় পক্ষের উপর এই রায় কার্যকর নাই, কার্যকর হবে না। হ্যাঁ, এটা হচ্ছে আর্টিকেল ইয়েতে আছে, আপনার পরের আর্টিকেল, পরের সেকশনে 43 ঘোষণার ফলাফল। তাহলে ঘোষণামূলক মামলা শেষ। তাহলে ঘোষণামূলক মামলাটা একটু রিভিশন দিই। এটার তামাদি হচ্ছে শুধু ঘোষণা, অনলি ডিক্লারেটরি শুট, তামাদি 6 বছর। আনুষঙ্গিক প্রতিকার থাকলে ওই আনুষঙ্গিক প্রতিকারের ধরন অনুযায়ী ওইটার তামাদির অনুসারে তামাদি নির্ধারিত হবে। শুধু ঘোষণামূলক মামলার কোর্ট ফি 6 বছর। কোর্ট ফি কি? 120। হ্যাঁ, ঘোষণামূলক মামলার কোর্ট ফি 300 টাকা। যদি আনুষঙ্গিক প্রতিকার থাকে, ওই প্রতিকারের মেয়াদ অনুসারে তামাদি নির্ধারিত হবে। তারপরে রিসিভার।
সিপিসির কত অর্ডারের রিসিভার আছে? 40। বিচারাধীন মামলায় রিসিভার নিয়োগ আদালতে সুবিবেচনামূলক ক্ষমতা, এটার সব দায়িত্ব, ক্ষমতা, কর্তব্য সব নির্ধারিত হবে সিপিসির অর্ডার 40 অনুযায়ী। এতটুকু জানলেই হবে। আমরা জানি যে তাহলে এসআর অ্যাক্টের ধারা 44 রিসিভার সম্পর্কে বলা হয়, সিপিসি অর্ডার 40। তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা, ইনজাংশন। নিষেধাজ্ঞা মানে কি? নিষেধাজ্ঞা কোনো পক্ষকে কোনো বেআইনি কাজ না করবার জন্য বা আইনগত কাজ বাধ্য করবার জন্য আদালত যে আদেশ প্রদান করে তাকে নিষেধাজ্ঞা বলে। এটা কত খণ্ডতে আছে? পার্ট 3 নবম অধ্যায়, পার্ট 9। তাহলে 52 প্রিভেন্টিভ রিলিফ হাউ গ্রান্টেড। আমরা জানি যে প্রিভেন্টিভ রিলিফ কোনটা? ওই 5 ধারায় গ নম্বর, যার যে কাজ না করবার বাধ্যবাধকতা আছে তাকে ওই কাজ করা হতে বিরত রাখার মাধ্যমে। কিভাবে করা যায়? অস্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে নিরোধক প্রতিকার মঞ্জুর করা যায়। কয়ভাবে? 2 ভাবে, অস্থায়ী বা চিরস্থায়ী। তাহলে স্থায়ী মানে কি? টেম্পোরারি আর পারপেচুয়াল আর টেম্পোরারি দুইটা। 52-তে 2টা ইনজাংশনের কথা বলা হয়েছে, পারপেচুয়াল আর টেম্পোরারি। আরেকটা আছে এখানে আমরা পড়বো, ম্যান্ডেটরি ইনজাংশন। তাহলে এসআর অনুযায়ী নিষেধাজ্ঞা 3 প্রকার: পারপেচুয়াল, টেম্পোরারি, ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি ইনজাংশন হচ্ছে আপনার 55-তে, আর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আর কি। মানে এসআরে 3 ধরনের নিষেধাজ্ঞার কথা বলা আছে, 52-তে 2টার কথা বলা আছে, টেম্পোরারি আর পারপেচুয়াল। বোঝা গেছে? আচ্ছা, 52-তে 2 ধরনের। এছাড়া একটা 3 ধরনের নিষেধাজ্ঞা আছে, 2টা 3 ধরনের। 3 ধরনের কি কি? যেমন 52-তে 2টা আছে, 55-তে 1টা আছে। কয়টা হইলো? এটার সবগুলা বিস্তারিত আমরা পড়ব। তাহলে 53-তে নিষেধাজ্ঞার সংজ্ঞা দেওয়া হয়েছে। টেম্পোরারি ইনজাংশন, পারপেচুয়াল ইনজাংশন, 2টা সংজ্ঞা দেওয়া হয়েছে কোথায়? 53। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা মানে কি? যেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা আদালত কর্তৃক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে। এটা মামলার যে কোনো অবস্থাতেই প্রদান করা যায়। ঠিক আছে? এখানে গুণাগুণ বিবেচনা করা হয় না, মেরিট অফ দ্য কেস বিবেচনা করা হয় না। কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞা শুধুমাত্র শুনানির পর মামলার গুণাগুণ বিবেচনা করে, মেরিট অফ দ্য শুট, গুণাগুণ বিবেচনা করে স্থায়ীভাবে যে নিষেধাজ্ঞা, চূড়ান্তভাবে যে নিষেধাজ্ঞা প্রদান করেন সেটা হচ্ছে পারপেচুয়াল ইনজাংশন। 2টা সিনোনিম, বাট আদালত এখানে পারপেচুয়ালটা বলছেন। তাহলে 55 সংজ্ঞা পড়লাম। 56-তে আমরা কি জানি? কয়টা ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করা যায়? চিরস্থায়ী নিষেধাজ্ঞা 54-তে কি আছে? চিরস্থায়ী নিষেধাজ্ঞা পারপেচুয়াল ইনজাংশন কয় ক্ষেত্রে মঞ্জুর করা যায়? 5 ক্ষেত্রে মঞ্জুর করা যায়। কি কি? 5টা কি কি? যেখানে বিবাদী বাদীর সম্পত্তির একজন ট্রাস্টি বা জিম্মাদার, অধিকার লঙ্ঘনের ফলে প্রকৃত ক্ষতি অথবা সম্ভাব্য ক্ষতি নিরূপণের মানদণ্ড নেই, আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার করা যায় না, আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, যেখানে অর্থই পাওয়া যাবে না, পাওয়ার সম্ভাবনা নাই, মামলার সংখ্যাধিক্য নিবারণ করবার জন্য। 5টা বলেন তো, আপনি বলেন তো ভাই, কষ্ট করে।
একবার না বললে শেখা হবে না। এখানে প্রতিবাদী বাদীর জন্য সম্পত্তির জিম্মাদার। আমার সাথে বলেন তাহলে, সবার শেখা হয় না এখনো। এক নম্বর হচ্ছে যেখানে বিবাদী যেখানে বাদীর সম্পত্তির ট্রাস্টি সে যদি কোনো বাধ্যবাধকতা লঙ্ঘন করতে চায়, তখন বাদী আবেদন করলে আদালত কি করবে? নিষেধাজ্ঞা মঞ্জুর করবে, সে যেন ওই কাজটা না করতে পারে, লঙ্ঘন না করতে পারে। তাহলে একটা হচ্ছে বিবাদী বাদীর সম্পত্তির জিম্মাদার বা ট্রাস্টি। অধিকারটা যে লঙ্ঘন হবে, এই লঙ্ঘনের ফলে যে ক্ষতি হবে, এটার ক্ষতি নিরূপণের কোনো মানদণ্ড নাই। ক্ষতি নিরূপণের মানদণ্ড নাই। ক্ষতি নিরূপণের জন্য আর্থিক ক্ষতিপূরণটা কি? অপর্যাপ্ত। আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত, মানে অর্থের মাধ্যমে এই ক্ষতির প্রতিকার দেওয়া যায় না। তিনটা গেলাম। প্রথম গেলাম ট্রাস্টি, বিবাদী ট্রাস্টি। ক্ষতিপূরণ নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। ক্ষতিপূরণ অর্থের মাধ্যমে ক্ষতিপূরণ অপর্যাপ্ত, যে ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়া যাবে না। ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নাই। তারপরে মামলার আধিক্য নিবারণ করবার জন্য, বিচার কার্যক্রমে প্রচুর মামলা যেন না আসে, সেজন্য আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে, চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। তাহলে 54 ধারায় কয়টা ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়? 5টি ক্ষেত্রে। পিলিতে আয়সা পড়বে, পরে মনে হবে 6টা না 11টা না 5টা না 7টা। সহজ জিনিসই ভুল হয়। তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কোন ধারায় মঞ্জুর করা যায়, এটাও ভুল হয়। 54 ধারায় আপনি মনে করবেন যে 57 ধারায় দেখায় দিয়ে আসবেন, ভুল হইতে, মানে এগুলাতেই ভুল হইতে পারে, তো খেয়াল করতে হবে আর কি। কিছু কোয়েশ্চেন তো সহজ থাকবে, এই সহজগুলো ভুল করলেই হয় না, সহজগুলো মিস করলেই ভুল, পরীক্ষা মিস হয়ে যায়। তাহলে আদালত কখন ম্যান্ডেটরি ইনজাংশন দিতে পারেন? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কততে আছে? 55তে আছে। ইনজাংশন একটা বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করবার জন্য, বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করবার জন্য নির্দিষ্ট কাজ সম্পাদন করা আবশ্যক হয়। যখন কোনো বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করবার জন্য কোনো একটি কাজ সম্পাদনের আদেশ দেওয়াটা আবশ্যক হয়, তখন আদালত ওই বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করবার আদেশ দিতে পারে এবং প্রয়োজনীয় কাজ করবার আদেশ দিতে পারে। এটা হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন। তার উপর যে দায়িত্ব, ওই দায়িত্ব যেন সে কোনোভাবে লঙ্ঘন না করে সেটা নির্দেশ দিয়ে দেবে, এবং তার উপর যে করণীয় সে কাজটা করবার জন্য নির্দেশ দিতে পারে। এটা হচ্ছে কি? ম্যান্ডেটরি ইনজাংশন। বাধ্যবাধকতা ভঙ্গ রোধ, প্রয়োজনীয় কাজের আদেশ, দুইটা আদেশ একসাথে দিবে। বাধ্যবাধকতা ভঙ্গ রোধ প্লাস প্রয়োজনীয় কাজ। লেখা তো বুঝবেন না, সময় নিয়ে লিখলে বোঝা যেত। প্রয়োজনীয় কাজ সম্পাদনের আদেশ, ম্যান্ডেটরি ইনজাংশন। হ্যাঁ, কোনটার? প্রিভেন্ট দ্য ব্রিচ অফ অ্যান অব্লিগেশন। হ্যাঁ, প্রয়োজনীয় কাজ, রিকুইজিট অ্যাক্টস সম্পাদনের জন্য নির্দেশ দিতে পারেন। ম্যান্ডেটরি ইনজাংশন কত ধারাতে আছে? 55তে আছে। কয়টা বাজে সময়? আজান কয়টায়? আচ্ছা, শেষ করা যাবে ইনশাল্লাহ। তাহলে নিষেধাজ্ঞা কয় ক্ষেত্রে মঞ্জুর করবেন আদালত? 56। ইনজেকশন হয় রিফিউজ, কখন প্রত্যাখ্যান করা হয়?
আদালত কখন এই নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে না? কয়টা ক্ষেত্রে? কত ধারায় বলা আছে? 56 ধারায় বলা আছে। 1 নাম্বার, যে মামলায় নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে, যে মামলায়, সেই মামলা দায়ের করবার পূর্বের কোনো বিচার বিভাগীয় কার্যক্রম স্থগিত করবার জন্য কোনো নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। তবে যদি মামলার আধিক্য রোধ করবার জন্য প্রয়োজন হয় তাহলে আদালত মঞ্জুর করতে পারে। তাহলে 1 নম্বর হচ্ছে, যেই মামলা দিয়ে আমি নিষেধাজ্ঞা চাচ্ছি, নিষেধাজ্ঞার মামলা দায়ের করবার পূর্বের কোনো বিচার বিভাগীয় কার্যক্রম স্থগিত রাখার উদ্দেশ্যে কোনো নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে না, যদি না মামলা আধিক্য রোধ করবার জন্য প্রয়োজন হয়। মামলার আধিক্য রোধ করবার জন্য আদালত প্রয়োজনে কি করতে পারে? পূর্বের বিচার বিভাগীয় কার্যক্রম স্থগিত করতে পারে। 1 নম্বর গেল। 2 নম্বর, আমি নিষেধাজ্ঞার জন্য কোনো একটা নিষেধাজ্ঞার জন্য মামলা করলাম। মামলাটা করলাম যে আদালতে চলমান কোনো একটা বিচার কার্যক্রম স্থগিত রাখা হোক, এই চেয়ে নিষেধাজ্ঞা করলাম। ওই যে বিচার কার্যক্রম যেইটার নিষেধাজ্ঞা আমি চাইতেছি, এইটা আমি আবেদন করার পূর্বের মামলা, সেটা আদালত স্থগিত করবে না। কিন্তু যখন মামলার আধিক্য রোধ করবার জন্য প্রয়োজন হয় তখন করতে পারে, ওইটা বন্ধ স্থগিত রাখতে পারে, মানে স্থগিত রাখার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। তারপরে, যে আদালতে নিষেধাজ্ঞার জন্য মামলা করা হয়েছে সেই আদালতের অধীনস্থ আদালত ছাড়া অন্য আদালতের মামলা স্থগিতের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। ঠিক আছে? যে আদালতে আমি নিষেধাজ্ঞার দরখাস্ত করছি সেই আদালতের অধীনস্থ না এমন কোনো আদালতের বিচার কার্যক্রম আদালত নিষেধাজ্ঞা দ্বারা স্থগিত করতে পারে না। এখতিয়ারের বাইরে হলে সেটা হবে না। কোনো ব্যক্তি কোনো আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিকট কোনো আবেদন করা থেকে বিরত রাখার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। কোনো ব্যক্তিকে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত রাখার জন্য, আইন প্রণয়ন কারা করে? আইনসভা বাংলাদেশে। তাহলে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিকট কোনো দরখাস্ত দায়ের করা থেকে বিরত রাখার জন্য কোনো নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। সরকারের কোনো বিভাগের সরকারি কার্যক্রমে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে না। বিদেশের কোনো বিদেশি সরকারের সার্বভৌম কাজে হস্তক্ষেপ করবার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে না। 4টা ক্ষেত্র বললাম। তারপরে কোনো ফৌজদারি কার্যক্রম স্থগিতের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা 5টা। 6 নম্বর, যে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না সেই চুক্তি যদি ভঙ্গ করতে চায় কেউ তাহলে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। ওই ভঙ্গ করলে ক্ষতিপূরণ আছে, ক্ষতিপূরণ দিবে আদালত, নিষেধাজ্ঞার মামলা গ্রান্টেড হবে না। তাহলে কি বললাম? যে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না সে চুক্তি যদি ভঙ্গ করার উপক্রম করে সেটার জন্য আদালত কি করবে না? নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। বোঝা গেছে? এখন উৎপাতের অজুহাতে, আমরা উৎপাতের সংজ্ঞা পড়ছি ইয়েতে, পেনাল কোডে পড়ছি, সিবিসিতেও আছে। তো উৎপাত, হ্যাঁ, মানুষের কার্যক্রম যদি শান্তি বিঘ্ন সৃষ্টি করে, উৎপাতের অজুহাতে এমন কোনো কাজ প্রতিরোধ করবার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না যেটা যুক্তিসঙ্গতভাবে উৎপাতের পর্যায়ে পড়ে না। ঠিক আছে? উৎপাতের, আমি বললাম যে ওনারা উৎপাত করতেছে, আমার পাশের বাড়িতে গান বাজাইতেছে, পরে দেখা গেলো যে গান বাজাইতেছে না, মক্তবের শিক্ষার্থীকে পড়াই দিচ্ছে, তাহলে এটা উৎপাত হিসেবে গণ্য করা যাবে না। মানে তার কাছে ডিস্টার্ব হইতেছে, বাট এটা তো উৎপাত না, মানুষকে ক্ষতি করার জন্য বা ভালো কাজ করার জন্যই করা হইতেছে। ক্রমাগত লঙ্ঘন, এমন একটা ক্রমাগত লঙ্ঘন যেটাই বাদী পূর্বেই মৌন সম্মতি প্রকাশ করেছে, একটা চুক্তি ভঙ্গ করে আসতেছে অথবা বাধ্যবাধকতা ভঙ্গ করে আসতেছে, সেটা বাদী বিলম্ব করতেছে, অনেক দিন যাবৎ সে এটা মেনে নিছে, তখন আদালত এটা কি করবে না? মানে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। সাথে সাথেই দ্রুতই আপনার যখনই মানে আপনি এফেক্টেড হবেন তখনই কি আদালতের দ্বারস্থ হইতে হবে। যে ক্ষেত্রে এফিকেশাস রেমেডি, সম ফলপ্রদ প্রতিকার অন্যভাবে পাওয়া যায় সেই ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। হ্যাঁ, এফিকেশাস রিলিফ, এখানে রিলিফ বলছে,
সমফলপ্রদ প্রতিকার অন্যভাবে পাওয়া যায়, সেক্ষেত্রে আদালত ইনজাংশন গ্রান্টেড করবে না, অ্যালাউ করবে না। কিন্তু ট্রাস্ট ভঙ্গের মামলা ব্যতীত, ট্রাস্ট ভঙ্গের ক্ষেত্রে যদি অন্য কোনো প্রতিকার থেকেও থাকে, আদালত কি করবে? নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। ঠিক আছে, তাহলে সমফলপ্রদ প্রতিকার অন্যান্য ক্ষেত্রে থাকলে হবে না, শুধু ট্রাস্ট ভঙ্গের ক্ষেত্রে যত কিছুই থাকুক আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারেন। যে ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা চায়, তারপরে হচ্ছে যে নিষেধাজ্ঞার আবেদনকারীর আচরণ বা তার প্রতিনিধির আচরণ এমন হয় যে সে মানে আদালতের সাহায্য প্রার্থনা করতে পারে না, এরকম হয়, তার আচরণটাই হয় অনৈতিক, সেক্ষেত্রে সে চিরস্থায়ী নিষেধাজ্ঞার কী পাবেন? এটা যেমন আমি একটা নেক্সাস বিস্কুট বাজারে চলে না তো, বা এরকম একটা বিস্কুট বা যে কোনো একটা কেক বা যে কোনো একটা খাবার সে বাজারে বিক্রি করতেছে, এটা বিশেষ গুণাবলী সম্পন্ন বলে সে বিক্রি করতেছে। টাইম কি শেষ? তো সেই ক্ষেত্রে আরেকজন ব্যক্তি প্রায় সেম নামে মার্কেটে নিয়ে আসলো, এখন ভোক্তারা ওইটাকে ওই বিস্কুট মনে করেই কিনতেছে। তো এখন সে আদালতে গেল, সে বলল যে সে তার পেটেন্ট চুরি কইরা মার্কেটে পণ্য সরবরাহ করতেছে। এখন নতুন যে বিস্কিট তৈরি করছে সে আবার এসে দেখালো যে তার ওই বিস্কুটে আছে কি আছে, ভেজাল আছে অথবা সুগন্ধি মিশ্রিত শুকরের চর্বি আছে, তাইলে সে অনৈতিক কাজ করতেছে, তাহলে সে আদালতের প্রতিকার পাওয়ার যোগ্য না। ঠিক আছে, মানে আবেদনকারীর বা তার প্রতিনিধির আচরণটাই এমন যে সে আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়ার উপযুক্ত না, সেক্ষেত্রে আদালত তার আবেদনক্রমে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। আবার লাস্ট সর্বশেষ হচ্ছে আবেদনকারীর যদি ওই বিষয়বস্তুতে ব্যক্তিগত পার্সোনাল ইন্টারেস্ট না থাকে, তাহলে 11টা বলতে পারবেন কেউ? চোখ বন্ধ করে সংক্ষেপে আমরা বলার চেষ্টা করি। 1 নম্বর হইতেছে মামলা দায়েরের পূর্বের কোনো বিচার বিভাগীয় কার্যক্রম নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। আদালতের অধীনস্থ নয় এমন আদালতের বিচার কার্যক্রমের স্থগিতের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। তারপরে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিকট আবেদন করা থেকে বিরত রাখার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। সরকারের কোনো সরকারি বিভাগের কার্যক্রম স্থগিত রাখার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর। বৈদেশিক সরকারের সার্বভৌম কর্তৃপক্ষের ক্ষমতায় হস্তক্ষেপ করবার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর। ফৌজদারি কার্যক্রম স্থগিত করবার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর। যে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না তা ভঙ্গ রোধ করবার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। উৎপাতের অজুহাতে এমন কোনো কাজ প্রতিরোধ করবার জন্য যেটা যুক্তিসঙ্গতভাবে উৎপাতের পর্যায়ে পড়ে না। যুক্তিসঙ্গতভাবে উৎপাতের পর্যায়ে কি পড়ে? ক্রমাগত লঙ্ঘন, যেটায় বাদী অলরেডি তার মৌন সম্মতি প্রকাশ করেছে, সেটা সেই ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে না। এফিকেশাস রিলিফ যদি থাকে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে না, ট্রাস্ট ভঙ্গের ক্ষেত্রে ব্যতীত। তারপরে এটার জন্য কি আবেদনকারীর আচরণ আদালতের প্রতিকার পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হইলে, আচরণটা যদি বিরূপ হয়। লাস্ট হচ্ছে ব্যক্তিগত স্বার্থ না থাকে। রিলিফ সমফলপ্রদ প্রতিকার, মনে করেন আপনাকে বিভাগীয় চাকরিতে কোনো একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, ওইখানে তো বিভাগীয় চাকরির আইনে সে যাইতে পারে, আদালত থেকে নিষেধাজ্ঞা যাওয়ার দরকার নাই, অন্য জায়গায় তার অন্য প্রতিকার আছে, সেই ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে না। কোনটা? এফিকেশাস রিলিফ সমফলপ্রদ প্রতিকার। কত গেল? 56। 11টা। কয়টা ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না? কত ধারায়? 56 ধারায়। 57 ধারায় বলছে নেতিবাচক চুক্তি পালন করবার জন্য নিষেধাজ্ঞা। সাতান্ন ধারায় কি বলছে? নেতিবাচক চুক্তি, ইনজাংশন টু পারফর্ম নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট মানে হচ্ছে একটা চুক্তিতে দুইটা জিনিস থাকে, চুক্তির নির্দিষ্ট কাজ করা এবং কিছু কাজ
না করা। আদালত যদি কাজ করবার নির্দেশ দিতে না পারে, না করবার যে এগ্রিমেন্ট ওইটা পালন করবার জন্য তাকে কি করতে পারে, বাধ্য করতে পারে। এটা হচ্ছে নেতিবাচক চুক্তি পালন করা নিষেধাজ্ঞা। তা এখানে শর্ত হচ্ছে যে আবেদন করবে তার উপর যে বাধ্যবাধকতা আছে সে এটা পালন করতে হবে। সে যদি এটা পালন করে থাকে আদালত নাসূচক অংশর বাস্তবায়ন করতে পারেন। 57 মাত্র 57টা আর্টিকেল, কিন্তু অনেক ব্যাপক প্রয়োগ এটার। মাত্র অনেকগুলো প্রকার। তাহলে আমরা কত থেকে পড়ছিলাম? 31 থেকে আজকে মোটামুটি শেষ। পরীক্ষার হিসাব ঈদ বাদ দিলে 20 দিন পাওয়া যাবে সময় সর্বোচ্চ। একটু একটু ইয়ে হয়ে গেছে, ইনজাস্টিস হয়ে গেছে। এই ডেটটা যদি 1 মাস আগে দিয়ে বলতো যে এমন দিন, তখন স্টুডেন্টরা সিরিয়াস থাকতো। হ্যাঁ, সবার আগে বাংলাদেশ এবার বছরে 3টা করে পরীক্ষা নিবে। গতবার যদি পরীক্ষাটা নিয়ে নিত তাইলে ফলাফল মানে অ্যাক্টিভ থাকে। হ্যাঁ। পরীক্ষা না নেওয়ার কারণে সবাই মোটামুটি একটা ক্ষতি হয়ে গেছে এবং অবিশ্বাস জন্য ঝিমায় পড়ছে সবাই। পরীক্ষা ওখানে তাইলে আমরা গুরুত্বপূর্ণ যে সেকশনে তামাদির মেয়াদ, সেকশনের টাইটেল, কে আবেদন করতে পারবে, কি প্রতিকার, এই জিনিসগুলা গুরুত্ব সহকারে দেখবেন। ইনশাল্লাহ ভালো হবে পরীক্ষা।